আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদরা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পরীক্ষা মূল্যায়নের যে 6 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ হাওড়া জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি। একের এক আছে যতীন দাসের পিতার নাম ছিল, এটা হবে বঙ্কিম বিহারী দাস। একে থেকে দুই, সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না, এটা হবে ক্লাসের কাজে অবহেলা করাকে। একে থেকে তিন, যতীন দাসের ছদ্মনাম ছিল, এটা হবে কালীবাবু। একে থেকে চার, রূপলীর সঙ্গে খেলা হয়েছিল, এটা হবে সিসিএইচ টিমের। এরপরে দুই দিকে আছে খুব সংক্ষেপে তিনটি প্রশ্নের উত্তর দাও। দুই দিকে এক আছে ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না কেন, এর উত্তরটি হলো বোলার বিষ্টুর ভয়ে ব্যাটসম্যানরা ক্রিজ ছাড়ছিল না, কারণ তাদের কেবলই মনে হচ্ছিল ক্রিজ ছাড়লেই যদি বোলার বিষ্টু তাদের বোল্ড করে দেয়। এরপরে দুই থেকে দুই আছে মিস্টার প্যাট্রি কে ছিলেন, এর উত্তরটি হলো মিস্টার প্যাট্রি ছিলেন তৎকালীন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান। এরপরে দুই থেকে তিন আছে নিতাই এর শাস্তি পাওয়ার কারণ কি, এর উত্তরটি হলো, তোমরা এখান থেকে উত্তরটা লিখে দেবে। মিথ্যাবাদী নিতাইকে সুধীরবাবু বলেছিলেন রচনা লিখে আনতে না পারার ক্ষেত্রে মায়ের অসুখের যে অজুহাত নিতাই দিয়েছে তা সবৈব মিথ্যা, কেননা গতকালই তিনি তার মাকে গোসাই বাড়িতে কীর্তন শুনতে দেখেছেন, এর জন্য তিনি নিতাইকে ক্লাসের এক কোণে দাঁড়িয়ে থাকার শাস্তি দিয়েছিলেন। এরপরে দুই থেকে চার আছে হিন্দ নওজোয়ান সভা কে প্রতিষ্ঠা করেন, হিন্দ নওজোয়ান সভা বিপ্লবী ভগৎ সিং প্রতিষ্ঠা করেন। এরপরে তিনি আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তিনি থেকে এক আছে কারা কেন যতীনের জামিনের প্রস্তাব ঘৃণাভরে অগ্রাহ্য করেন, এর উত্তরটি হলো মহান বিপ্লবী তথা স্বাধীনতা সংগ্রামী যতীন দাসের পিতা বঙ্কিমবিহারী দাস ও ছোট ভাই কিরণচন্দ্র দাস তাঁর জামিনের প্রস্তাব ঘৃণাভরে অগ্রাহ্য করেন। এরপরে তিনি থেকে দুই আছে মাঝে মাঝে পাতা উল্টিয়ে বলে চলে, পাতা উল্টানোর কারণ কি, এর উত্তরটি হলো হাবু রচনা পড়ার মাঝে পাতা উল্টিয়ে যায়, তার কারণ যাতে বোঝা না যায় যে হাবু লিখে আনেনি বা বানিয়ে রচনাটি বলছে। এরপরে তিনে থেকে তিন আছে সবার মুখ যখন ম্লান তখন ননীদার মুখে কোনো বিকার ছিল না কেন, এর উত্তরটি হলো পরিসংঘের বিরুদ্ধে ফিল্ডে নামার আগে থেকেই ননীদার একটা গেম প্ল্যান ছিল। তিনি নিশ্চিত জানতেন দৌড়বাজি করেই বিষ্টু 5টা বাজিয়ে দেবে, ম্যাচও ড্র হবে, তাই সবার মুখ ম্লান থাকলেও ননীদার মুখে কোনো বিকার ছিল না। এরপরে চারিটা আছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। চার থেকে এক আছে চটপট মঞ্জুর হয়ে গেল, কোন আবেদন মঞ্জুর হয়ে গেল, আবেদনকারী কে ছিলেন, তার এমন আবেদনের কারণ লেখো, এর উত্তরটি হলো সিসিএইচ ক্লাবের ক্রিকেটার ননীদা আলোর অভাবের কারণে খেলা বন্ধের আবেদন জানান, সেই আবেদন মঞ্জুর হয়েছিল। আবেদনকারী ছিলেন সিসিএইচ ক্লাবের খেলোয়াড় ননীদা। বাহ্যিকভাবে মনে হতে পারে আলোর অভাবের জন্যই ননীদা এমন আবেদন করেছেন, প্রকৃতপক্ষে তা নয়। ননীদা জানতেন খেলা চললে যে কোনো সময় রূপলী সংঘ 1 রান করে ফেলবে, তাতে ননীদারা হেরে যাবেন, তাই ম্যাচ বাঁচানোর তাগিদেই তিনি ওই রকম আবেদন করেছিলেন। এরপরে চারিদিকে দুই যেটা আছে অনশনের সময় যতীন দাস কোন জেলে ছিলেন, তিনি জেলে অনশনের সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন কেন, এর উত্তরটি হলো 1929 খ্রিস্টাব্দের 13ই জুলাই বিপ্লবী যতীন দাস লাহোর সেন্ট্রাল জেলে অনশন শুরু করেন। তাহলে এটা লিখবে যে বিপ্লবী যতীন দাস হচ্ছে লাহোর সেন্ট্রাল জেলে ছিলেন। এরপর 7 দিন নিরুদ্রবে কাটার পর 20 জুলাই ভোরবেলা জেল সুপার, জেল ডাক্তার ও 8 জন দশাসহী চেহারায় পাঠানকে সঙ্গে নিয়ে যতীন দাসের সেলে প্রবেশ করেন। এরপর যে ঘটনা ঘটে তা রীতিমতো হামলা। ওই 8 জন শক্তিশালী পাঠান আর দিনের না খেয়ে থাকা দুর্বল যতীনের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে জেল ডাক্তার একটা সরু নল যতীনের নাক দিয়ে প্রবেশ করিয়ে ঢালতে শুরু করে দুধ। যতীন সেই দুধ তার শরীরে না ঢুকতে দেওয়ার জন্য জোরে জোরে কাশতে শুরু করেন। এর ফলে দুধের ওই নলটি মুখে খাদ্যনালী থেকে সরে গিয়ে শ্বাসনালীতে ঢুকে যায়। কিছুটা দুধ গিয়ে যতীনের ফুসফুসে প্রবেশ করে, তখন যতীন দাস জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরে চারিদিকে তিন যেটা হচ্ছে গল্পে সুধীরবাবুর কঠোর চরিত্রের মধ্যেও একজন স্নেহপরায়ণ আদর্শবাদী প্রশ্রয়দাতা মানুষ ছিল, আলোচনা করো, এর উত্তরটি হলো
বাংলার মাস্টারমশাই সুধীর বাবুর ভারিক্কি চেহারা, গম্ভীর মুখ, ধীর পদক্ষেপ ও মোটা চশমার আড়ালে তীক্ষ্ণ দুটি চোখ এবং গম্ভীর কণ্ঠস্বরের জন্য ছাত্ররা সবাই তাকে বেশ ভয় পেত। তিনি বেশ কঠোর প্রকৃতির মানুষ ছিলেন। পড়া না করে এলে শাস্তি দিতেন। বাংলা ছাড়া অন্য কোনো খাতায় রচনা লিখলে বকুনি দিতেন। ছাত্ররা যারা রচনা পড়ত তাদের কোথাও ত্রুটি থাকলে তিনি তা বলে দিতেন। আবার সাহিত্যের ক্ষেত্রে শুধুমাত্র তথ্য নির্ভরতা নয়, বরং মৌলিকতা, নিজস্বতা একান্ত জরুরি এ কথাও ছাত্রদের জানাতেন। তিনি ছাত্রদের লেখা বাড়ি নিয়ে গিয়ে সংশোধন করে দিতেন। যদিও সুধীরবাবু বাইরে কড়া স্বভাবের মানুষ হলেও ভেতরে বেশ নরম প্রকৃতির মনোভাব ছিল। তাই তো যখন হাবুর রচনা লেখার রহস্য সম্পূর্ণ উন্মোচন করলেন, তখন প্রথমে হাবুলচন্দ্রের ওপর রাগ করলেও পরক্ষণেই হাবুর মৌলিকতায় বিস্মিত হয়েছেন। হাবুর চালাকি যে তিনি পর্যন্ত ধরতে পারেননি, তার জন্য মনে মনে হাবুকে বাহবা দিয়েছেন। হাবুকে ঘিরে যখন ক্লাসের সমস্ত ছাত্রই কঠিন কোনো শাস্তির আতঙ্কে নিস্পন্দ, তখন তিনি শুধুমাত্র পরদিন রচনা লিখে জমা দেওয়ার কথা বলার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন হাবুর কাজের প্রতি তাঁর প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। ক্লাসের ফার্স্ট বয় প্রশান্ত খুব সুন্দর গুছিয়ে রচনা লিখলেও রচনা সাহিত্যিক মূল্য নির্ভর করে নিজস্বতার ওপর। সেই কথা জানিয়ে তাকে নিজস্ব অভিজ্ঞতার ওপর জোর দিতে বলেছেন। সব কিছু মিলিয়ে বলা যেতে পারে আপাতত কঠোর মানুষটির আড়ালে এক স্নেহপ্রবণ মানুষ লুকিয়ে আছে। এরপরে 5 থেকে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 3টি। 5 থেকে 1 আছে বঙ্গ আমার জননী আমার, কবিতাটি রচনা করেন তবে দ্বিজেন্দ্রলাল রায়। 5 থেকে 2 কবি ভাই বোনের সাথে তুলনা করেছেন তবে দুঃখ সুখের। এরপরে 5 দাগে 3 কিশোরের মন লাগে না, এটা হবে খেলায়। 5 থেকে 4 পাখিরালয়ের বাসায় পাওয়া যেত না, এটা হবে ছাগল। এরপরে 6 দিকে আছে খুব সংক্ষেপে 3টি প্রশ্নের উত্তর দাও। 6 দাগের 1 আছে সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত? সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। 6 দাগে 2 চণ্ডীদাস কে ছিলেন? এর উত্তরটি হলো চণ্ডীদাস ছিলেন মধ্যযুগীয় চৈতন্য পূর্ববর্তীকালের একজন শ্রেষ্ঠ বৈষ্ণব কবি তথা পদকর্তা। এরপরে 6 থেকে 3 আছে যা কিছু দেখেন তাকেই কবি ভালোবাসেন কেন? এর উত্তরটি হলো যা কিছু দেখেন তাকেই কবি ভালোবাসেন কারণ কবি অনুধাবন করেছেন ভালো মন্দ, দুঃখ সুখ, অন্ধকার আলো এ সমস্ত কিছু নিয়েই পৃথিবীর অবস্থান। এরপরে 6 থেকে 4 আছে কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়? এর উত্তরটি হলো ছুটি পেলেই কিশোর মন সমুদ্রের বেলায় অর্থাৎ সমুদ্র তীরের বালুতটে যেতে চায়। এরপরে 7 থেকে আছে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 7 থেকে 1 আছে কবি দেশকে কি কি নামে সম্বোধন করেছেন? এর উত্তরটি হলো কবি দেশকে বঙ্গ, জননী, ধাত্রী, মা, তুই, দেবী, স্বর্গ প্রভৃতি নামে সম্বোধন করেছেন। এরপরে 7 থেকে 2 আছে বাঘজননী লজ্জা পেয়েছিল কেন? এর উত্তরটি হলো খিদের চোটে ছোট্ট বাঘ কাদায় নেমে মিনি মৎস্য ধরতে গিয়েছিল। এমন কাজ সাধারণত ভণ্ডরা করে থাকে। বাঘের পক্ষে এ কাজ অপমানজনক, কিন্তু ছোট্ট বাঘ তাই করেছে। সন্তানের এরূপ কাজেই বাঘজননী লজ্জা পেয়েছিল। এরপরে 7 থেকে 3 আছে কবির মনে আজ কি ভাবনা এসেছে? এর উত্তরটি হলো কবির মনে আজ ছোট কথা ও ছোট গীতের ভাবনা এসেছে। এরপরে 8 থেকে আছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 8 থেকে 1 আছে ধরাতল কবিতাটির মর্মকথা লেখো। এর উত্তরটি হলো তোমরা এখান থেকে লিখে দেবে যে ধরাতল কবিতায় আমরা দেখি কবি যেন মনের নৌকোর যাত্রী হয়ে ভেসে চলেছেন ভবন নদীতে। তার 2 চোখে ভেসে উঠেছে নদী তীরবর্তী গ্রামে সাধারণ নরনারীর কান্না হাসি বিজড়িত জীবনচিত্র। জীবনে ঘটে যাওয়া তুচ্ছাতি তুচ্ছ সকল ঘটনায় ভিড় করে আছে কবির কল্পনায়। কবি জীবনের ক্ষুদ্র পরিসরে সব কিছুকেই ভালোবেসে গ্রহণ করতে চান, প্রত্যক্ষ করতে চান। কবি মনে করেন দুঃখ সুখ হলো ভাই বোনের মতো পরস্পরের আত্মীয়। মানব জীবনও এই দুঃখ সুখের মিশ্র অনুভূতিতে সিক্ত। এদের সম্পর্ক চিরকালীন, চিরসুন্দর। নদী তীরের গ্রামগুলির শান্ত স্নিগ্ধ ছায়া সুনিবিড় শান্তির নীড়ে বসবাসকারী মানুষগুলি
সরল সহজ জীবনের অনুরাগে রঞ্জিত ধরাতলে অবস্থিত গ্রামগুলির প্রতি উৎসুক চোখে তাকিয়ে থাকেন কবি। তার অনুভব করেন ভালো মন্দ, দুঃখ সুখ, আলো অন্ধকার, এই নিয়েই এই ধরাতল চির নবীন চির সুন্দর। সমগ্র কবিতায় আলোচিত হয়েছে ধরাতলের গ্রাম তথা নরনারীর জীবননাট্যকে কেন্দ্র করে। এরপরে আটটা যাচ্ছে এক একটি রতন যেন নাইবা কেউ চিনুক। কোন জিনিসকে রত্নের সাথে তুলনা করা হয়েছে, কেন তুলনা করা হয়েছে, তাকে চেনা বা না চেনার প্রসঙ্গ এলো কেন? এর উত্তরটি হলো, বড় হয়ে কিশোর বিজ্ঞানী জ্ঞানসাগরের বেলাভূমি থেকে বিদ্যারূপ যে ঝিনুক সংগ্রহ করত তাকেই রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। রত্ন অত্যন্ত মূল্যবান পাথর বা বস্তু। যিনি এই রত্নের অধিকারী হন তিনি হন অনেক সম্পদের অধিকারী। বিদ্যা ও মূল্যবান, হয়তো অর্থের মাপকাঠিতে বিদ্যাকে মাপা যায় না, কিন্তু বিদ্যার অধিকারী ব্যক্তিকে সকলেই সম্মান করে, মেনে চলে। জগতে এই মান সম্মান পাওয়া তো সম্পদের মতোই মূল্যবান। তাছাড়া রত্নকে যেমন অনেক সাধনায় লাভ করা যায়, তেমনি বিদ্যাও অনেক সাধনায় অর্জন করতে হয়। তাই কবি আলোচ্য কবিতায় বিদ্যাকে রত্নের সঙ্গে তুলনা করেছেন। রত্ন সকলে চিনতে পারে না, তাই তার গুরুত্ব বা মূল্য সবাই অনুধাবন করতে পারে না। কেবল জহুরি রত্নের প্রকৃত মূল্য বুঝতে পারেন। তেমনি বিদ্যারত্নের গুরুত্ব ও সকলে অনুধাবন করতে পারে না, তাই সকলে বিদ্যারত্নকে আপন সম্পদে পরিণত করতে পারে না। বিদ্যা তাদের কাছে অচেনা ও অধরাই থেকে যায়। এই কারণেই কবি রত্ন বা বিদ্যারত্ন চেনা বা না চেনার প্রসঙ্গ এনেছেন। এরপরে 8-3 আছে বাক। কবিতার মধ্য দিয়ে মজার ছলে কবি আমাদের বাস্তব জীবনের বিশেষ দিকের শিক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। সংক্ষেপে বুঝিয়ে দাও। এর উত্তরটি হলো, তোমরা এখান থেকে বলে দেবে যে একটি বাঘের ছানা যে শিকার ধরতেও শেখেনি তাকে মা ও বাবা বাঘ পাখিরালয়ে এনে রেখেছে। সেখানে ছানাটির নানা প্রকারের সমস্যা হয়। সবথেকে বড় অসুবিধা হলো সে দারুণ খাদ্য সংকটে পড়ে। সঠিক স্থানের বা উপযুক্ত স্থানে বাসস্থান গড়ে তুলতে না পারলে নানা সমস্যা পড়তে হয়। সর্বফলে সবুজ ধ্বংসের ফলে অরণ্যচারী জীবেদের যে সংকট, সেই প্রসঙ্গেই আলোচ্য কবিতাটির অবতারণা করা হয়েছে। এরপরে 9 আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 9-1 আছে কার কেন 3 মাস জেল আর 7 দিনের ফাঁসির হুকুম হলো? এর উত্তরটি হলো, এটা হচ্ছে নেড়ার। কারণ হচ্ছে নেড়া চরিত্রটি তার গানে আজব আজব কথা ব্যবহারের মাধ্যমে হাস্যরস সৃষ্টি করে। এই গানই মামলা মোকদ্দমার কারণ হয়। যে মোকদ্দমায় বিচার হয় হাসির তুফান ছুটিয়ে। পুরো অর্থহীন এই বিচারের প্রক্রিয়ায় নেড়াকে সাজাও দেওয়া হয়। এরপরে 9-2 আছে মোকদ্দমায় রায়। এরপরে 9-2 আছে মোকদ্দমার রায় জানাতে গিয়ে পেঁচা কি বলেছিল? এর উত্তরটি হলো, আদালতে অর্থাৎ বিচার সভায় যখন শোরগোল পড়ে গেছে, পেঁচা তখন গম্ভীরভাবে সবাইকে চুপ করতে বলে, কারণ সে এবার রায় দেবে। খরগোশকে সে হুকুম দিয়ে বলল সে যা বলছে তা যেন সে লিখে নেয়। কিন্তু আসামিকে তার খোঁজ চলল। তখন তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে নেড়াকে আসামি হিসেবে দাঁড় করানো হলো। নেড়া খুব বোকা ছিল, পয়সা পাবে ভেবে সে আসামি হতে কোনো আপত্তি করল না। বিচারক অর্থাৎ পেঁচা বিচারে রায় দিয়ে বললেন যে নেড়া 3 মাস জেল এবং 7 দিনের ফাঁসি হবে। এই রায় শুনে কথক ভাবছেন এমন অন্যায় রায়ের প্রতিবাদ করবেন। এমন সময় ব্যাকরণ সিং পিছন থেকে তেড়ে এসে কথককে ঢু মেরে তার কান কামড়ে দিল। বিচার সভায় পেঁচায় রায় দেবার ঘটনাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছিল। এরপরে 9-3 যেটা আছে হিজিবিজবিজ এর মতে আসামি কাদের বলা হয়? এর উত্তরটি হলো, হিজিবিজবিজ মনে করে আসাম নামক স্থান থেকে যাদের ধরে আনা হয় তারাই আসামি। এই আসামবাসী আসামিদের একজন উকিল থাকে এবং কয়েকজন সাক্ষী থাকে। এরপরে 10 আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 10-1 আছে ধর্মাবতার হুজুর উক্তিটি কার, কাকে উদ্দেশ্য করে সে এই উক্তিটি করেছে, যার এই উক্তি সে এর পরে কি বলেছে? এর উত্তরটি হলো,
প্রশ্নোক্ত অংশটি সাহিত্যিক সুকুমার রায়ের হযবরল নামক গল্প থেকে নেওয়া হয়েছে। উক্তিটি করেছে গল্পের এক চরিত্র কুমির। কুমির হুতুম পেঁচাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে। আলোচ্য গল্পে আমরা দেখি যে মানহানির মামলা করা হয়েছে আর বিচারক হলেন পেঁচা। কুমির তার সর্দি বসা গলায় হুতুম পেঁচাকে ধর্মাবতার বলে সম্বোধন করে বলে যে সেটি একটি মানহানির মামলা, আর এমন মামলার বিচার করতে হলে প্রথমেই জানতে হবে মান কি। কুমির নিজেই বলতে থাকে যে মান মানে হলো কচু। তার মতে কচু খুব উপাদেয় খাবার। নানা প্রকারের কচু দেখা যায়, যেমন মান কচু, ওল কচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কুমির আরও বলে যে কচু গাছের মূলকেও কচু বলা হয়। তাই মামলাটি ভালোভাবে বুঝতে হলে এর মূল পর্যন্তই যাওয়া দরকার। ধর্মাবতারকে উদ্দেশ্য করে কুমির একথাই বলেছিল। এরপরে 10-এর দাগে 2 আছে হযবরল বইটির নামকরণ তোমার ভালো লাগা বা না লাগার কারণ সহ বিশদে লেখো। এর উত্তরটি হলো হযবরল নামটি পাঠক হিসেবে আমার খুবই ভালো লেগেছে। হযবরল সুকুমার রায়ের লেখা একটি ননসেন্স জাতীয় গল্প রচনা। গল্পের শিরোনাম দেখে প্রথমেই মাথায় আসে যে এরকম নাম কেন, কিন্তু গল্পটি পড়তে শুরু করলে এবং গল্পের বিষয়বস্তু প্রত্যক্ষ করলে হযবরল ছাড়া এর কোনো নাম মাথাতেই আসে না। গল্পের শুরু থেকেই সব কিছু ভারী আজব। রুমালের বেড়ালে পরিণত হওয়া, গেছো দাদার সঙ্গে দেখা করা জটিল হিসাব, কাকেশ্বরের সময়ের হিসাব, উধো বুড়োর কাণ্ডকারখানা সবই তীব্র হাসির ফোয়ারা ছোটায়। এরপর এই হাসিতে অতিরিক্ত মাত্রা যোগ করে হিজিবিজবিজ ও ন্যাড়া চরিত্র দুটি। হিজিবিজবিজ দুনিয়ায় নানা অদ্ভুত কারণ খুঁজে পায়। অসম্ভব জিনিসকে কল্পনা করে সে প্রাণ খুলে হাসতে ভালোবাসে, আর ন্যাড়ার বিচিত্র গান শুনে হাসতে হাসতে পেটে খিল ধরার উপক্রম হয়। গল্পে যে বিচারালয় বসে আর সেখানে যে বিচার শুরু হয় তা যে কেন হয় তার কোনো কারণই খুঁজে পাওয়া যায় না। এই সব কারণহীন কার্যকলাপের গল্পই রচনা করতে চেয়েছিলেন সুকুমার রায়, যার উদ্দেশ্য হবে শুধুমাত্র অনাবিল আনন্দ দেওয়া। আর এই উদ্দেশ্যকে সার্থক করে তোলে বলেই হযবরল নামটি পাঠকের কাছে খুবই প্রিয় ও গ্রহণযোগ্য হয়ে ওঠে। এগুলো দেখে যাচ্ছে নিচের দেওয়া পদগুলি কি পদ চিহ্নিত করে পদান্তর করো। 11 আছে নূতন, এটা পদান্তর করলে হবে নূতনত্ব। এরপর 11-2 যেটা আছে শিষ্য, এটা পদান্তর করলে হবে শিষ্যত্ব। 11-3 এটা আছে জঙ্গল, এটা হবে জঙ্গলি। 11-4 এটা আছে এটা লৌকিক থেকে হবে লৌকিকতা। 11-5 এটা আছে সার্থক থেকে হবে এটা হবে সার্থকতা। 11-6 যেটা আছে খর্ব থেকে এটা হবে খর্বতা। 11-7 যেটা আছে তৃপ্ত থেকে এটা হবে তৃপ্তি। এরপর 12 দাগে আছে পদান্তর কাকে বলে। ভারতবর্ষ, শক্তিমান, চলন্ত এগুলির মধ্যে কোনটি কী পদ লিখো। ভারতবর্ষ হচ্ছে বিশেষ্য পদ এবং শক্তিমান ও চলন্ত হচ্ছে বিশেষণ পদ। পদান্তর কোনো পদকে বিশেষ্য থেকে বিশেষণে এবং বিশেষণ থেকে বিশেষ্যে পরিবর্তন করাকেই পদান্তর বা পদান্তরীকরণ বলা হয়। এরপরে 13 দাগে যেটা আছে নিম্নলিখিত বিষয় অনুসরণে অনধিক 150 শব্দের মধ্যে অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি। 13 দাগে 1 আছে বাংলা ঋতুবৈচিত্র্য। 13 দাগে 2 যেটা আছে ছাত্র জীবনে খেলাধুলার উপযোগিতা। আর 14 দাগে যেটা আছে তুমি বাড়ি থেকে দূরে কোনো হোস্টেলে থেকে পড়াশোনা করছো, কিছু বই কেনার জন্য জরুরি কিছু টাকা দরকার, কিন্তু বাড়িতে যাওয়ার সেই মুহূর্তে সম্ভব নয়, তাই টাকা চেয়ে বাবার কাছে একখানি চিঠি লেখো। এগুলি হচ্ছে তোমরা তোমাদের সহায়িকা এবং ব্যাকরণ বইতে পেয়ে যাবে। যদি না পাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয় যে 6 দাগে হাওড়া জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।